Chapter 4 Chemical Change. Chemical changes for today. The first topic is strength of oxoacid. Strength of oxoacid. So strength of oxoacid, this part is very important part. This is for both academic and admission. Academic and admission, দুই জায়গাতেই এটা important. The strength of oxoacid. The strength of oxoacid. এটা academic and admission দুইটাতেই very important. Board question is important. Future এ এসে admission test এও এটা important. Strength of oxoacid determine করতে পারা. Strength of oxoacid determine করতে পারা এটা খুবই important. And 2019 এ একটা এমসিকিউ অলরেডি এসেছে এন্ড ওই এমসিকিউটা অনেক স্টুডেন্ট ভুল করছে, মানে এত মানে মানে দেখাবো যে কেন এটা এত ডিফিকাল্ট ছিল। তো এসো যে স্ট্রেংথ অফ অবজেক্টিভ সেটা শেয়ার করি। স্ট্রেংথ অফ অবজেক্টিভ বলতে আমরা বুঝতেছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা আমরা একটা কাজ করি, নাইট্রোজেন ওরিয়েন্টেড হইলে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ওরিয়েন্টেড, সালফার ওরিয়েন্টেড হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ফসফরাস ওরিয়েন্টেড হইলে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। আর ক্লোরিন ওরিয়েন্টেড হইলে HClO3, HClO4। তো নাইট্রোজেন সেন্টার, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রোজেন সেন্টার। সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফার সেন্টার। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এটা কি প্রথম টপিক? হ্যাঁ, এটা আজকের জন্যই পাওয়া। স্ট্রেংথ অফ অক্সোঅ্যাসিড, স্ট্রেংথ অফ অক্সোঅ্যাসিড, এরা হচ্ছে অক্সোঅ্যাসিড। নাইট্রোজেন ওরিয়েন্টেড, নাইট্রোজেন সেন্টার, সালফার সেন্টার, ফসফরাস সেন্টার। আর ক্লোরিন সেন্টার দিলাম দুইটা, একটা এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড আর এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। আসো এদের মধ্যে আমরা ডিসিশন নিব। তাহলে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই সালফিউরাস, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড আর পারক্লোরিক অ্যাসিড, এগুলোকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড। একটা মিনিট। এখন স্ট্রেংথ অফ অক্সোঅ্যাসিডের মানেটা কি? মানেটা হচ্ছে যে তোমার কাছে জানতে চাওয়া নাইট্রাস অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, নাইট্রিক অ্যাসিড নাকি সালফিউরাস অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, সালফিউরাস অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, সালফিউরিক অ্যাসিড নাকি ফসফরিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, ফসফরিক অ্যাসিড নাকি এই ফসফরিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, ফসফরিক অ্যাসিড নাকি ফসফরাস অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার,
ফসফরিক অ্যাসিড নাকি ক্লোরিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার? ক্লোরিক অ্যাসিড নাকি পারক্লোরিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার? ব্যাপারটা এইভাবে দেখতে হবে, বিটুইন যে কোনোটার সাথে যে কোনোটা কোনটা স্ট্রঙ্গার। আবার এমন হতে পারে যে কোনটা কারেক্ট অর্ডার, HClO4, H2SO4, HNO3, H3PO4 নাকি HClO3, HNO3, H2SO4, H3PO4 নাকি H2SO4, HClO4, HNO3, H3PO4 নাকি HClO4, H2SO4, H3PO4, HNO3, যে কোনটা ঠিক? কোনটা ঠিক? যে কোনো বিটুইন কোনটা স্ট্রঙ্গার? আর মনে করো 2 মোর দিয়ে যদি বলে কোনটা কারেক্ট অর্ডার, এই সব ডিসিশন নেওয়া যাবে তুমি যদি এটা ডিটারমিন করতে পারো। আর এটা ডিটারমিন করার জন্য কতগুলো ফ্যাক্টরের হেল্প নিতে হবে তোমাকে, কতগুলো ফ্যাক্টরের হেল্প নিতে হবে তোমার। আর সেই ফ্যাক্টর কি? নাম্বার ওয়ান হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম যে তার অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম মোর, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম মোর হলে ওইটা স্ট্রঙ্গার। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম যার অক্সিডেশন নাম্বার বা যে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার মোর হবে ওইটা স্ট্রঙ্গার। অক্সিডেশন নাম্বার মোর হইলে ওইটা স্ট্রঙ্গার। তোমাকে ডিসাইড করতে বললো যে সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার। তোমাকে ডিসাইড করতে বললো যে সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার। তখন তুমি দেখলা যে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার হলো +6 আর নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5, তাহলে তোমার ডিসিশন ডান যে সালফিউরিক অ্যাসিড স্ট্রঙ্গার। তোমাকে ডিসিশন নিতে দিল যে সালফিউরিক অ্যাসিড নাকি পারক্লোরিক অ্যাসিড, কোনটা স্ট্রঙ্গার। তখন তুমি দেখলা যে সালফার তো +6 কিন্তু ক্লোরিন তো +7, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +7, তাহলে পারক্লোরিক অ্যাসিড স্ট্রঙ্গার। তোমাকে ডিসিশন নিতে দিল নাইট্রিক অ্যাসিড নাকি সালফিউরাস অ্যাসিড কোনটা স্ট্রঙ্গার, HNO3 না H2SO3, নাইট্রিক অ্যাসিড নাকি সালফিউরাস অ্যাসিড। তুমি দেখলা যে নাইট্রোজেন হচ্ছে +5, সালফার হচ্ছে +4, তাহলে এইবার নাইট্রিক অ্যাসিড স্ট্রঙ্গার। তাহলে এটা তো একটা ইজি অপশন, এটা একটা ইজি ওয়ে যে বিটুইন টু অ্যাসিড হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, তাহলে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটমের উপর যেটা ডিপেন্ড করবে অনেকটা। যেমন আমরা যদি এখানে সবগুলো অক্সিডেশন নাম্বার ধরি
এখানে নাইট্রোজেন আছে +3, এই নাইট্রোজেন +5, এই সালফার +4, এই সালফার +6, এই ফসফরাস +5, এই ফসফরাস +5, এই ফসফরাসও +5, এই ক্লোরিন +5, এই ক্লোরিন +7। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, দেখবা যে কারটা বেশি। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম যার মোর হবে সেটা স্ট্রঙ্গার। তাহলে আমরা ফার্স্ট কনসিডারেশন নিব কি অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। অক্সিডেশন নাম্বার সেন্ট্রাল অ্যাটম দেখবো, দেখি যদি যে অক্সিডেশন নাম্বার যার মোর ওইটা স্ট্রঙ্গার, রিমেম্বার। তাহলে অক্সিডেশন নাম্বার যার বেশি সেটা যদি স্ট্রঙ্গার হয় তাহলে আমরা অনেকগুলো ডিসিশন নিতে পারি, কিন্তু সব ডিসিশন নিতে পারি না। অনেকগুলোই পারবো বাট অল ডিসিশন পারবো না। কেন? কারণ এইটা +5 আছে, এটা +5 আছে, ওটা +5 আছে, এটা +5 আছে, এটা +5 আছে। এখন কি হবে যে যদি দুইটা এমন থাকে যার মধ্যে অক্সিডেশন নাম্বার ইকুয়াল, তখন তুমি আর এটা দিয়ে পারবা না, তখন আর এই অপশন কাজে লাগবে না, তখন তোমাকে যেতে হবে সেকেন্ড অপশনে। তা হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। এরপরে কনসিডারেশনে নিতে হয় হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমকে তখন কনসিডারে নিতে হয়। সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমের বেলায় এইবার দেখতে হবে লেস কোনটা। সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম দেখবো, এক্ষেত্রে দেখবো যে লেস কোনটা। সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম হইলে পরে দেখবো যে লেস কোনটা। ডিসিশনটা মনে করো বিটুইন নাইট্রিক অ্যাসিড অ্যান্ড ফসফরিক অ্যাসিড, বিটুইন নাইট্রিক অ্যাসিড অ্যান্ড ফসফরিক অ্যাসিড। এই ডিসিশন নিতে যায় দেখলাম যে নাইট্রোজেনও +5, ফসফরাস অলসো +5, নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার +5, ফসফরাসের অক্সিডেশন নাম্বার অলসো +5। তাহলে কি করে ডিসাইড করবো যে কোনটা স্ট্রঙ্গার? আমি ডিসাইড করে নিলাম যে নাইট্রিক অ্যাসিড স্ট্রঙ্গার, কিন্তু কি করে বুঝলাম যে নাইট্রিক অ্যাসিড এই দুইটার মধ্যে স্ট্রঙ্গার? কারণ আমি জানি যে সাইজটা নাইট্রোজেন লেস দ্যান ফসফরাস, সাইজ নাইট্রোজেন লেস দ্যান ফসফরাস, সাইজ অফ নাইট্রোজেন লেস দ্যান ফসফরাস। তাহলে যদি অক্সিডেশন নাম্বার ইকুয়াল হয় তাহলে সেন্ট্রাল অ্যাটমের সাইজ দেখতে হবে, আর সাইজ যত লেস হবে সেটা স্ট্রঙ্গার, যারটা লেস হবে সে হচ্ছে স্ট্রঙ্গার। আবার ধরো H3PO4, H3PO4, আমি এখানে একটু ভুল করছি, আমি এখানে +5 দেওয়া না, এটা +5 হবে, +3 হবে। H3PO4 যে সে হচ্ছে +5। আচ্ছা, H3PO4 আর HClO3, H3PO4 আর HClO3 কিভাবে ডিসিশন নিব যে H3PO4 নাকি HClO3? দেখলাম যে ফার্স্টে অক্সিডেশন নাম্বার +5 +5, অক্সিডেশন নাম্বার কি বোথ সেন্ট্রাল অ্যাটমেরই +5, বোথ সেন্ট্রাল অ্যাটমেরই +5, ফসফরিক অ্যাসিডেরও +5, ক্লোরিক অ্যাসিডেরও +5। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এদের মধ্যে কোনটা স্ট্রঙ্গার? তাহলে এদের মধ্যে কোনটা স্ট্রঙ্গার? অ্যান্সার হচ্ছে গিয়ে ক্লোরিক অ্যাসিড স্ট্রঙ্গার। এবার অ্যান্সার হচ্ছে ক্লোরিক অ্যাসিড স্ট্রঙ্গার। কেন? কারণ সাইজটা ফসফরাসের চেয়ে ক্লোরিনের ছোট, ফসফরাসের চাইতে সাইজে ক্লোরিনও স্মল, ফসফরাসের চেয়ে সাইজে যে ক্লোরিন স্মল, এটা কিন্তু হুট করে মাথায় আসবে না, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। এটা কিন্তু মাথায় আসবে না যে যতটা সহজে মাথায় আসবে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেন ছোট, নাইট্রোজেন ফসফরাসের মধ্যে নাইট্রোজেন ছোট, এটা সহজে মনে পড়ে যাবে। কিন্তু ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যে ক্লোরিন ছোট, এটা কিন্তু হঠাৎ করে মাথায় কাজ করবে না। এইসব জায়গাগুলো একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে, একটু চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তারপর অ্যান্সার করতে হবে। এটা চিন্তা করতে হবে যে ফসফরাস আর ক্লোরিন একই পিরিয়ডে এলিমেন্ট, ফসফরাস আর ক্লোরিন হচ্ছে সেম পিরিয়ড এলিমেন্ট, আর সেম পিরিয়ডে তোমরা জানো
সেম পিরিয়ডে যত রাইটে যাবা তত স্মল, সেম পিরিয়ডে যত রাইটে যাবা তত স্মল, এই হিসেবে ক্লোরিন স্মল, তাই ক্লোরিনের অ্যাসিডটাই স্ট্রং অ্যাসিড, ক্লোরিনের অ্যাসিডটাই তাহলে হলো স্ট্রং অ্যাসিড। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে অক্সিডেশন নাম্বার দেখে, অক্সিডেশন নাম্বার যদি ইকুয়াল হয়ে যায় তাহলে দেখতে হয় সেন্ট্রাল অ্যাটমের সাইজ, তাহলে দেখতে হয় সেন্ট্রাল অ্যাটমের সাইজ, সাইজ যত স্মল হবে ওটা স্ট্রঙ্গার। আচ্ছা স্যার, পুরো অ্যাটম মিলে যদি স্মল হয় তখন, সরি মানে ওদের যদি পুরো ইয়েটারই অ্যাটমিক ইয়েটা ছোট হয়, শুধু মাঝখানেরটা কেন আমরা ছোট, মানে যেটা ছোট ও ও সেটা ও ও ধরতেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা হচ্ছে গিয়ে কনসিডারেশন হচ্ছে যে শুধু সেন্ট্রাল অ্যাটমে, কারণ হলো এর সাথে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন সবার সাথে তো হাইড্রোজেন আর অক্সিজেন, তো ওরা তো এখানে মানে ফ্যাক্টর না, শুধু ফ্যাক্টর মধ্যে সাথে তাদের সেন্ট্রাল অ্যাটম, হাইড্রোজেন আর অক্সিজেন তো সবার কাছে, একজনের সাথে আরেকজনের ডিফারেন্সটা তো তাদের সেন্ট্রাল অ্যাটমে, এখানে তো ওর সাথে অক্সিজেন, এর সাথে ওর সাথে হাইড্রোজেন, ওর সাথে হাইড্রোজেন, এর সাথে অক্সিজেন, ওর সাথে অক্সিজেন, ওটা তার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা ডিপেন্ড করবে সেন্ট্রাল অ্যাটমের উপরে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের চার্জ, সেন্ট্রাল অ্যাটমের সাইজ, সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার, সেন্ট্রাল অ্যাটমের উপরেই ডিপেন্ড করবে যে এটা থেকে এটা স্ট্রঙ্গার কেন, এটা থেকে এটা উইকার কেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সেন্ট্রাল অ্যাটম দিয়ে। আচ্ছা, কারণ তাদের ভ্যারি করতেছে সেন্ট্রাল অ্যাটম। ওকে ফাইন, তবে তোমার এই কোশ্চেনটা মানে একেবারেই যে তুমি মানে কোর্স তো বলে যে ফেলে দেওয়ার কথা এমন না, কিন্তু তোমার কথাটা এখনই আমার কাজে লাগবে, কিন্তু একটু ওয়েট করো। সেটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে এইরকম যে তুমি হয়তো এটা বলতে পারতা যে স্যার এই দুইটার ডিসিশন কিভাবে নিব, এই দুইটা ডিসিশন কি করে নিব, যদি বলো যে এই দুইটার মধ্যে কোনটা স্ট্রঙ্গার, তাহলে কি অক্সিডেশন নাম্বার দিয়ে ডিসিশন নেওয়া যাবে? যাবে না, কারণ অক্সিডেশন নাম্বার দুইটাই +5, যাবা সেকেন্ড অপশনে। এখন যখন সেকেন্ড অপশনে যাবা তখন তো দুইটাই ফসফরাস। এই কোশ্চেনটা যদি করতা মানে হয়তো তোমার মনের মধ্যে এটাও থাকতে পারতো, হয়তো অন্য কিছু বলে ফেলতো যে এখন কি হবে, যে এখন তো অক্সিডেশন নাম্বার ইকুয়াল, ইভেন দুইটা অ্যাটমও সেম, তারপরেও তো এই দুইটার মধ্যে ডিফারেন্স থাকবে এনার্জিতে, স্ট্রঙ্গার কে, তাহলে স্ট্রঙ্গার কে। সেই জন্য তোমাদেরকে একটা থার্ড পয়েন্ট আমি শিখাই দিচ্ছি, যদিও এই থার্ড পয়েন্টটা খুব বেশি অ্যাপ্লাই হয় না, কিন্তু যেহেতু একটা অপশন আছে তো সেটাও জানে রাখা ভালো। যদি দেখো যে অক্সিডেশন নাম্বারও সেই, সাইজ অফ অ্যাটম সেম, মানে কি, মানে সেম অ্যাটম, তো যদি সেম অ্যাটম থাকে তাহলে তো সাইজ ডিফার করতেছে না, অক্সিডেশন নাম্বারও ডিফার করলো না, সাইজও ডিফার করলো না, ডিসিশন নিব কেমনে? তখনও ডিসিশন নেওয়া যাবে। কিভাবে ডিসিশন নেওয়া যাবে? H3PO3, একটা হলো সরি H3PO4, আর হলো HPO3, এখনো ডিসিশন নেওয়া যাবে যে এইটা স্ট্রঙ্গার, কিন্তু ডিসিশনে আসলাম কিভাবে আমি, এই ডিসিশনটাতে আমি আসলাম কি করে, এই ডিসিশন আমি কিভাবে নিলাম, এইটা +5 সেন্টার, এটারও +5, আমি তো অক্সিডেশন নাম্বার দিয়ে ডিসিশন নিতে পারি না, এটাও ফসফরাস, এটাও ফসফরাস, তাহলে আমি সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম দিয়েও ডিসিশন নিতে পারি না, তাহলে নিলাম কিভাবে ডিসিশন? ডিসিশন কিভাবে নিলাম দেখো, অক্সিজেন আর হাইড্রোজেনের সংখ্যার ডিফারেন্স, নাম্বারের ডিফারেন্স, অক্সিজেন কয়টা? 4টা, হাইড্রোজেন কয়টা? 3টা, ডিফারেন্স কত? 1। অক্সিজেন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 1, ডিফারেন্স কত? 2। তার মানে যখন কোনো উপায় থাকে না তখন এইটাই লাস্ট অপশন, এইটাই লাস্ট অপশন, যে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এক্ষেত্রে দেখা গেছে যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ডিফারেন্স যত বেশি ওটা স্ট্রঙ্গার, যার যার কাছে অক্সিজেন আর হাইড্রোজেনের সংখ্যার ডিফারেন্স বেশি, যার কাছে হাইড্রোজেন আর অক্সিজেনের নাম্বারের ডিফারেন্স বেশি, ওইটা তখন স্ট্রঙ্গার। তো
যদি অক্সিডেশন নাম্বার দিয়ে আনসার করতে পারো তাহলে তো সাকসেসফুল। যদি অক্সিডেশন নাম্বার ফেল করে তাহলে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম সাকসেসফুল। যদি দেখো যে তাও ফেল করে তাহলে এটা সাকসেসফুল হবে। অর্থাৎ এই তিনটা দিয়ে তুমি তোমার সলিউশন করতে পারবা, এই তিনটার বাইরে আর কোনো অপশন নাই। তো দেখ অক্সাসিডদের মধ্যে কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার এই ডিসিশন নিতে পারা অথবা এই ডিসিশনটাকে এক্সপ্লেন করতে পারাটা এই তিনটা পয়েন্টে, এই তিনটা পয়েন্ট দিয়ে সেটা এক্সপ্লেন করবা এন্ড ডিটারমিন করবা এন্ড কিভাবে ডিটারমিন করছো সেটাই জাস্ট এক্সপ্লেন করবা। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এরপরের টপিক হলো অসওয়াল্ড ল অফ ডাইলুশন। অসওয়াল্ড ল অফ ডাইলুশন, অসওয়াল্ড ল অফ ডাইলুশন। তো দেখো অসওয়াল্ড ল অফ ডাইলুশনটা কি। অসওয়াল্ড ল অফ ডাইলুশনে দেখানো হয়েছে যে একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন, ইথানোয়িক অ্যাসিডের ডিসোসিয়েশন, এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ আ উইক অ্যাসিড। এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ এ উইক অ্যাসিড। এটা একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন, এটা একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন। অসওয়াল্ড ল অফ ডাইলুশনের জন্য ফর এক্সাম্পল একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন দেখানো হয়েছে। অসওয়াল্ড ল অফ ডাইলুশনের জন্য একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন দেখানো হয়েছে। এটা হচ্ছে সেই উইক অ্যাসিডের ডিসোসিয়েশন, এটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন। তাহলে এটার ইনিশিয়াল স্টেটে ইকুইলিব্রিয়ামের নিয়মে এটার ইনিশিয়াল স্টেটে এটা হচ্ছে 1, এ হলো 0, এ হলো 0। তোমরা দেখছো কেপিকেসি টাইমে কেপিকেসি করে আসছি আমরা, সেই সময় দেখছো যে একটা ইনিশিয়াল স্টেট একটা হলো ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেটে তোমরা জানো যে 1 মাইনাস আলফা, আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা হলো আলফা, এটাও হলো আলফা, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ইনিশিয়াল স্টেটে মোল নাম্বার, এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ এ উইক অ্যাসিড যেটা ইকুইলিব্রিয়াম স্টেটে, এটা রিভার্সিবল, যেটা এটা রিভার্সিবল তো এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে। আর যদি ইকুইলিব্রিয়াম স্টেটে আসে তাহলে একটা ইনিশিয়াল স্টেট একটা ইকুইলিব্রিয়াম স্টেট। যখন ইনিশিয়াল স্টেট তখন মোল নাম্বার 1 আর এদিকে 0, এদিকে 0, প্রোডাক্ট 0। আর হলো ইকুইলিব্রিয়াম স্টেট যখন রিঅ্যাকশন থেকে আলফা ডিসোসিয়েট হয় 1 মাইনাস আলফা, আর প্রোডাক্টের দিকে 1 মোল 1 আলফা 1 মোল 1 আলফা। ইকুইলিব্রিয়ামে এটা 1 মাইনাস আলফা ইনটু সি, 1 মাইনাস আলফা ইনটু সি, সি হচ্ছে তার কনসেন্ট্রেশন, সি হচ্ছে তার কনসেন্ট্রেশন, আলফা ইনটু সি, আলফা ইনটু সি। তাহলে ইনিশিয়াল স্টেটে দেখো, ইনিশিয়াল স্টেট ইকুইলিব্রিয়াম স্টেটে এটা হচ্ছে মোল নাম্বার, মোল নাম্বার, মোল নাম্বার, কত মোল রিঅ্যাকট্যান্ট কত মোল প্রোডাক্ট, কত মোল রিঅ্যাকট্যান্ট কত মোল প্রোডাক্ট, কত পার্সেন্ট রিঅ্যাকট্যান্ট কত পার্সেন্ট প্রোডাক্ট। এখন এটা হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন, এটা অ্যাসিডের কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনের কত পার্সেন্ট রয়ে গেছে আর এই কনসেন্ট্রেশনের কত পার্সেন্ট প্রোডাক্টে গেছে, এই কনসেন্ট্রেশন থেকেই তো গেছে, এই কনসেন্ট্রেশন থেকেই তো কিছু অংশ চলে গেছে কিছু অংশ রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তার মোলার কনসেন্ট্রেশন, এটা হলো এই আয়নের মোলার কনসেন্ট্রেশন, এটা হলো হাইড্রোজেন আয়নের মোলার কনসেন্ট্রেশন। নাও
কে এ দিয়ে ডিনোট করা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে দিস টাইম কে এ দিয়ে ডিনোট করা হচ্ছে মনে রাখবা কে এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড কে এটাকে বলবা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড কে এ হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড তাহলে কে এ তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো কে এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে এটা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট তাহলে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট এটা কত আলফা সি ইনটু এটা কত আলফা সি বাই এটা কত 1 মাইনাস আলফা ইনটু সি কি পাই তাহলে সি আর সি কাটা যাবে থাকবে আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা থাকলো আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা রাইট সাইডে নোট দিবা আলফা 1 এর চেয়ে নেগলিজিবল তোমরা দেখছো না মাঝে মাঝে কাজ করি আমি যে আলফা 1 এর চেয়ে নেগলিজিবল আলফাটাকে নেগলেক্ট করার জন্য কারণ তুমি এটা বলে আসছো এটা উইক অ্যাসিড যারা উইক অ্যাসিড উইক সল্ট উইক ইলেক্ট্রোলাইট তাদের আলফা নেগলিজিবল করা যায় আলফা যদি নেগলিজিবল হয় তাহলে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 লেখা যায় 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 হয়ে যায় তখন আচ্ছা যদি তাই হয় তাহলে কে এ ইজ ইকুয়াল টু থাকো কি আলফা স্কয়ার সি যেহেতু 1 মাইনাস আলফা 1 হয়ে গেছে তাহলে কে এ ইকুয়াল টু কি হইলো আলফা স্কয়ার সি সেখান থেকে তুমি লিখতে পারতেছো আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ইনটু রুট ওভার অফ সি এইটা লিখতে পারবা আমি ডিরেক্ট লিখে দিছি কিন্তু এটা পাবা যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ইনটু 1 বাই রুট ওভার অফ সি আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ইনটু 1 বাই রুট ওভার অফ সি তেমনি আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ইনটু 1 বাই রুট ওভার অফ সি অর্থাৎ কে এ দিয়ে এস্টাবলিশ করছি বলে কে এ লিখছি যদি বেজ হইতো তাহলে কে বি পাইতাম তাহলে অ্যাসিডের জন্য এটা হচ্ছে অ্যাসিডের জন্য আর এটা হলো বেজের জন্য অ্যাসিডের জন্য এস্টাবলিশ করেছি বেজের জন্য সেম হবে তাহলে ফাইনালি কি পেলা আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ইনটু 1 বাই রুট ওভার অফ সি আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ইনটু 1 বাই রুট ওভার অফ সি তাহলে এটা যদি পাই তাহলে আমরা কি লিখতে পারি এটা পাওয়ার কারণে আমরা লিখতে পারি the degree of dissociation of weak acid and weak base weak acid and weak base the degree of dissociation of weak acid or weak base is inversely proportional to the square root density of acid or base এটাই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন তো তোমাকে বলবে মেনশন করতে যে হোয়াট ইজ অসওয়াল্ড ল অফ ডাইলিউশন তোমাকে মেনশন করতে বলবে হোয়াট ইজ অসওয়াল্ড ল অফ ডাইলিউশন দেন তুমি মেনশন করবা যে দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর্থাৎ এই যে আলফা দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন দ্যাট ইজ আলফা দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড অর উইক বেস উইক অ্যাসিড অথবা উইক বেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল to the square root density of acid base এখানে C কে ডেনসিটি বুঝাইছে যদিও কনসেন্ট্রেশন C ফর কনসেন্ট্রেশন কিন্তু অসওয়াল্ড ল অফ ডাইলিউশনের ডেনসিটি বলা আছে এই হলো অসওয়াল্ড ল অফ ডাইলিউশন তাহলে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন হচ্ছে the degree of dissociation of acid base inversely proportional to the square root density
of acid or base। তার মানে হচ্ছে যে একটা সলিউশনের কনসেন্ট্রেশন যত ডাইলুট করব আমরা, ওই অ্যাসিড বা বেসটা তত বেশি ডিসোসিয়েট হবে। উইক অ্যাসিড উইক বেস সলিউশনকে যত ডাইলুট করব তত বেশি ডিসোসিয়েট হবে, যত ডাইলুট করব তত বেশি ডিসোসিয়েট হবে। এটাই হচ্ছে অসওয়াল ল অফ ডাইলিউশন। তাহলে আমাদেরকে এটা জানতে হচ্ছে যে হোয়াট ইজ অসওয়াল ল অফ ডাইলিউশন, এন্ড দিস ইজ অসওয়াল ল অফ ডাইলিউশন। এটা হচ্ছে অসওয়াল ল অফ ডাইলিউশন, রিমেম্বার। এখন অসওয়াল ল অফ ডাইলিউশনের মধ্যে তোমার ফাইন্ডিংটা হলো এটা, অর্থাৎ আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি অর আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। তোমরা অ্যাকচুয়ালি এই দুইটা ইকুয়েশন তোমাদের জন্য অনেক হেল্পফুল, যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি অথবা আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। তাহলে এই যে এইটা তোমার জানা যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি অথবা আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি, এই যে এটা জানা তোমার, এই জানাটা আসছে কোত্থেকে? এই অসওয়াল ল অফ ডাইলিউশন থেকেই। তাহলে অসওয়াল ল অফ ডাইলিউশনটার ইম্পর্টেন্সটা এখানেও, যে এই অসওয়াল ল অফ ডাইলিউশন থেকে তোমার এটা জানা হয়েছে। Calculate the pH of 0.1 molar ইথানোয়িক অ্যাসিড, যেখানে তোমাকে Ka is equal to 1.8 10 inverse 5 দিয়ে দিবে, and এটা হচ্ছে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড। ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে কে, এটা হচ্ছে গিয়ে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে এসো একটু বুঝাই বলি, কে এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, কে এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, কে এ হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। আর এটা মনে রাখবা যে strength of acid is directly proportional to Ka, strength of acid is directly proportional to Ka, অর্থাৎ Ka এর ভ্যালু যার বেশি সেটা স্ট্রং অ্যাসিড, যেই অ্যাসিডের Ka এর ভ্যালু যত বেশি ওইটাকে মনে করতে হবে যে ওটা স্ট্রং অ্যাসিড, ওটাকে মনে করতে হবে যে ওটা স্ট্রং অ্যাসিড। তাহলে Ka হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, আর এই স্ট্রেংথ অফ অ্যাসিড হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু Ka, অর্থাৎ K এর ভ্যালু যত বেশি সেটা তত স্ট্রং অ্যাসিড, K এর ভ্যালু যার বেশি সেটা স্ট্রং অ্যাসিড। এটা তো একটা উইক অ্যাসিড আমরা জানি, এটা তো একটা উইক অ্যাসিড আমরা জানি। আর এই উইক অ্যাসিড বলেই দেখো K এর ভ্যালু কিন্তু তার অনেক কম, 10^5, K এর ভ্যালু অনেক কম, 10^5। তাহলে পরে Ka এটা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাসিড কত পার্সেন্ট ডিসোসিয়েট হয়, কতটুকু ডিসোসিয়েট হয় সেটার একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটার একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে Ka। তাই আমরা বলতে পারবো যে একটা অ্যাসিডের স্ট্রেংথ বেশি, মোর মানে স্ট্রেংথটা হলো Ka এর ভ্যালুর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আবার এটাও মনে রেখো Ka এর ভ্যালুকে নেগেটিভ লগারিদম করলে পাওয়া যায় pKa, Ka এর ভ্যালুকে নেগেটিভ লগারিদম করলে পাওয়া যায় হচ্ছে pKa।
কে এর ভ্যালুকে নেগেটিভ লগারিদম করলে পাওয়া যায় পিকেএ। সেক্ষেত্রে আবার strength of acid inversely proportional to 1/pKa। তার মানে হলো অ্যাসিডের স্ট্রেংথ নিয়ে কথা হচ্ছে, অ্যাসিডের স্ট্রেংথ নিয়ে কথা হচ্ছে। কে এর সাথে স্ট্রেংথের কি রিলেশন? কে এর সাথে স্ট্রেংথের কি রিলেশন? তা হচ্ছে যে কে এ যত বেশি স্ট্রেংথ তত বেশি। আর পিকে এর সাথে তাহলে কি রিলেশন? এখানে পিকে এর ভ্যালু যত কম স্ট্রেংথ তত বেশি। অর্থাৎ কে এর ভ্যালুকে নেগেটিভ লগারিদম করলে পাওয়া যায় পিকেএ। পিকেএ এন্ড তোমরা জেনে রাখো সারপ্রাইজিংলি বলতে জানাটা আর কি, pKa plus pKb is equal to also 14। pKa plus pKb is equal to also 14। তোমরা দেখে আসতেছো যে pH plus pOH is equal to 14। তোমরা দেখে আসতেছো যে pH plus pOH is equal to 14। আজকে থেকে জেনে রাখো pKa plus pKb is equal to 14। এবং কে এটা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আর কে এটা হচ্ছে বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এই নলেজ গুলো তোমাদের নোট করে রাখতে হবে। এই নলেজ এগুলো তোমার কাজে লাগবে, তুমি নিজেও মানে বুঝতে পারবে না যে কখন তোমার কোনটা কাজে লেগে যাচ্ছে। তুমি তখন মানে খুব হ্যাপি হবা যে এটা তো আমার জানা থাকাতে বেঁচে মানে আমার খুব হেল্প হইলো। সব জিনিসই তোমাদেরকে দেওয়া হচ্ছে এই জন্যই যে তোমাদের এগুলো কাজে লাগবে। এটা অতীতে কাজে লাগছে এন্ড তোমার হচ্ছে গিয়া এটা ফিউচারও কাজে লাগবে, এগুলো আমরা জানি। তো যাই হোক, যে কথা বললাম যে কে এটাকে মনে করে নিবা যে এটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। এখন এসো, আমাকে বললো যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড। তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমাকে যদি বলতাম যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমাকেই যদি বলতাম যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতা যে পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন 0.1, তার মানে आंसर 1। কি শান্তি যে পিএইচ অফ 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড কত, তার মানে হলো যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হিসেবে চালিয়ে দিছো। এখন কোন ভরসায় এটা চালাইছো তুমি? কেন এটা এখন পসিবল হইলো? কারণ তুমি জানতা যে এটা 100% ডিসোসিয়েট হয়, তুমি জানো যে এটা একটা স্ট্রং অ্যাসিড এবং এটা 100% ডিসোসিয়েট হয়। অর্থাৎ এর আলফার ভ্যালু হচ্ছে 100%, অর্থাৎ এর আলফার ভ্যালু 100% মানে 1, মানে 1। তাইলে এটার আলফার ভ্যালু 100%, অর্থাৎ আলফার ভ্যালু 1। তাহলে 1 দিয়ে তুমি যারাই মাল্টিপ্লাই করো তো সেটাই তো থেকে যাবে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে। তোমাদের কি একটু আগে মনে পড়ছিল না এই যে এরকম দেখালাম আমি, এবং মনে আছে যে এটা নিচে নিচে ছিল আলফা সি, এটা নিচে নিচে ছিল আলফা সি। তার মানে সব সময় মনে রাখবা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হইতেছে গিয়া আলফা ইনটু সি। যে কোনো সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে আলফা ইনটু সি। তবে যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে আলফার ভ্যালু 1, তাই সি এর ভ্যালু যা আলফা সি এর ভ্যালু ও তা, সি এর ভ্যালু যা আলফা সি এর ভ্যালু তাই থাকে যদি স্ট্রং অ্যাসিড হয়। কিন্তু যদি উইক অ্যাসিড হয় তাইলে তার আলফার ভ্যালু 100% না, আলফার ভ্যালু তার 100 বলা যাবে না। তার মানে যারা উইক অ্যাসিড তারা 100% ডিসোসিয়েট হয় না।
তাহলে যদি তারা 100% ডিসোসিয়েট না হয় তাহলে তাদের আলফার ভ্যালুও তো 1 না। আর যাদের আলফার ভ্যালু 1 না তাদের পিএইচ বের করতে হলে এই 0.1 দিয়ে করা যাবে না। অর্থাৎ এই 0.1 ইথানোয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন, কিন্তু সে যে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে সেটা 0.1 হবে না, সেটা 0.1 হবে না। তাইলে সেটা 0.1 যদি না হয় তাহলে সেটা কত? সেটা হলো আলফা সি, সেটা হলো আলফা ইনটু সি। তাহলে তোমার দরকার হলো আলফার ভ্যালু, তোমার দরকার হচ্ছে আলফার ভ্যালু। তাহলে এর সময় তোমার আলফার ভ্যালু দরকার নাই, বিকজ তুমি জানো যে ওটা আলফা 100%। কিন্তু যদি উইক অ্যাসিড হয় তাহলে আলফার ভ্যালু দরকার, আর আলফার ভ্যালু দরকার হিসেবে এই কারণে কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারতেছো যে কে এর ভ্যালু কেন দিছে? এটার সময় কি আমি কে এর ভ্যালু দিয়ে দিছি? এইটার টাইমে কি আমি কে এর ভ্যালু দিছি? দেইনি। তাহলে তুমি তো বুঝে নিবা যে কে এর ভ্যালু দেয় নাই কারণ দরকার নাই, এখন কে এর ভ্যালু দিছে তার মানে দরকার আছে তাই দিছে। তার মানে কে এর ভ্যালু দেওয়ার কারণটা হচ্ছে কি? এবার কারণটা হচ্ছে যে তোমাকে আলফা বের করতে হবে, তাই তোমাকে কি করছে? সাপোর্ট দিচ্ছে এখানে। এইটা আমি দুইটা রুল করে করব, দুইটা রুলে তোমাদেরকে দেখাচ্ছি। একটা রুল হলো এরকম যে তুমি আলফার ভ্যালু বের করতে করে নিবা। এই যে আলফার ভ্যালু বের করার ফর্মুলা এটা, যেটা আমরা অসল ল অফ ডাইলিউশন থেকে করলাম, যেটা আমরা মাত্রই তো অসল ল অফ ডাইলিউশন থেকে করলাম, যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এইচ বাই সি। কে এর ভ্যালু কত? 1.8 10 ইনভার্স 5। এই যে 1.8 10 ইনভার্স 5 এটা ইথানোয়িক অ্যাসিডের জন্য। আচ্ছা, এটা হচ্ছে 0.1, এটা পাবো 0.0134 পাবো, আলফার ভ্যালু 0.0134 পাবো। আলফা পাওয়ার পরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু আলফা ইনটু সি। আলফা হচ্ছে 0.0134 আর সি এর ভ্যালু 0.1, তাহলে 0.00134 হবে, 0.00134 হবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এন্ড ফাইনালি পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ H প্লাস। ফাইনালি এটা, অর্থাৎ নেগেটিভ লগারিদম অফ 0.00134, এর অ্যান্সার আসবে 2.87। তার মানে অ্যান্সার কত? 2.87। তাহলে আনসারটা কত হলো? 2.87, 2.87 অ্যান্সার, এন্ড ইট ইজ সুপার ইম্পর্টেন্ট। তাহলে এটা এই কোশ্চেনের সলিউশন, যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, যেখানে কে এর ভ্যালু দেওয়া আছে। তো এটা একটা সলিউশন। আচ্ছা, আরেকটা সলিউশন হলো আরেকভাবে করা যায়, তাহলে হচ্ছে তুমি ডাইরেক্ট পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ রুট ওভার অফ কে ইনটু সি দিয়ে করতে পারো। তার মানে এটা ডিরেক্ট করা যায়, অর্থাৎ যদি দেখো কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পিএইচ ক্যালকুলেশনের জন্য এই ফর্মুলা, পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ রুট ওভার অফ কে ইনটু সি। পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ রুট ওভার অফ কে ইনটু সি। এটা কিভাবে আসছে এটা একটু দেখিয়ে দেই। এইটা কিভাবে আসছে তা একটু দেখাবো। আচ্ছা, আগে অঙ্কটা শেষ করি নেই। মাইনাস লগ কে এর ভ্যালু কত? 1.8 10 ইনভার্স 5, সি এর ভ্যালু কত? 0.11। ডাইরেক্ট আনসার 2.87। শেষ। স্টুডেন্টদের কাছে এখন রাইট সাইডটা খুব পপুলার হয়ে গেছে, কিন্তু এটাও তোমরা মনে রাখো। তাহলে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, কে এর ভ্যালু দেওয়া আছে। তাহলে কে এর ভ্যালু দেওয়া আছে, আমরা আলফা ভ্যালু বের করব। আলফা ভ্যালু করার পরে অসওয়াল্ডের ল দিয়ে আলফা করব, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করব, পরে পিএইচ বের করব। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো এইভাবে ডাইরেক্ট মনে রাখলে যে পিএইচ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মাইনাস লগ রুট ওভার অফ কে ইনটু সি। তাহলে কে এর ভ্যালু আর সি এর ভ্যালু রুট করে দিলে মাইনাস লগ করলে অ্যান্সার চলে আসে। ওইটা আসছে কিভাবে? আসছে এইভাবে,
যে পিএইচ ইজ ইকুয়াল টু তো মাইনাস লগ এইচ প্লাস, পিএইচ ইজ ইকুয়াল টু তো মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস লগ এইচ প্লাসের জায়গায় আলফা সি, এইচ প্লাসের জায়গায় তো আলফা সি, আলফার জায়গায় তো রুট ওভার অফ কে এ বাই সি, আলফার জায়গায় তো আবার রুট ওভার অফ কে এ বাই সি। তাইলে এই যে রুট সি আর এই যে সি কাটা যদি যায়, এই যে রুট সি আর এই যে সি কাটা যায়, তাহলে উপরে রুট সি, তাই এটা থেকে তো মাইনাস রুট ওভার অফ কে ইনটু রুট সি পাওয়া যায়। তাহলে মাইনাস লগারিদম রুট ওভার অফ কে ইনটু সি কিভাবে আসছে? এইভাবে আসছে। অর্থাৎ পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস থেকেই আসছে, কারণ এইচ প্লাসের জায়গায় কি আলফা সি, আলফার জায়গায় রুট ওভার অফ কে ইনটু সি। তো তাই যদি করি তাহলে তো এটা পাওয়াই যায় যে মাইনাস লগ রুট ওভার অফ কে ইনটু সি। তাহলে পিএইচ এর জন্য এটাও মানে পিএইচ ক্যালকুলেশনের জন্য এটাও অপশন যে মাইনাস লগারিদম রুট ওভার অফ কে ইনটু সি যদি কি এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে এইভাবে তোমরা পিএইচ ক্যালকুলেট করতে পারো রাইট সাইডের নিয়মে, আবার লেফট সাইডের নিয়মে করতে পারো, লেফট সাইড ধরে করতে পারো, রাইট সাইড ধরে করতে পারো, দুইটাই জানা থাকা ভালো, লেফট সাইড আর রাইট সাইড দুইটাই জানা থাকা ভালো। তাহলে এই যে পিএইচ এর ক্যালকুলেশন এটা হচ্ছে মনে রাখবা উইক অ্যাসিডের পিএইচ ক্যালকুলেশন, এটাকে মনে রাখবা যে এটা হচ্ছে উইক অ্যাসিডের পিএইচ এর ক্যালকুলেশন, মানে যদি অ্যাসিডটা উইক হয় তাহলে তার পিএইচ এর ক্যালকুলেশন এটা, উইক অ্যাসিড হইলে এটা ক্যালকুলেশন রিমেম্বার। যদি উইক বেস হইতো, যদি উইক বেস হইতো তাহলে এখানে কে এ না দিয়ে কে বি দেওয়া থাকতো, তখন কে এর জায়গায় কে বি আসতো, আর তখন পিএইচ না হইয়া পি ওইচ বের হইতো, শুধু পিএইচ না হইয়া পি ওইচ হতো, কে এ না হইয়া কে বি হইতো, অ্যান্সারটা পিএইচ আসতো না, প্রথমে আসতো পি ওইচ, এবং পরে সেটাকে 14 থেকে মাইনাস করে দিলেই হয়। তো আজকের ক্লাস মানে আমি একটু